প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জেসমিনা ফেরদৌসী। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় দেশের সূর্য সন্তানদের স্মরণ করছে জাতি। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা। রায়ের বাজার বধ্যভূমিতে সর্বসাধারণের শ্রদ্ধা, সাম্প্রদায়িক চেতনা রুখে দিয়ে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়। মহান বিজয় দিবস ও মুজিব জন্ম শতবার্ষিকী উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। কোনো ঝুঁকি নেই, জানালেন ডিএমপি কমিশনার। বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তি ওবায়দুল কাদের। চিকিৎসায় বোর্ড বসবে আগামীকাল। শুনলেন সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে মাই টিভির মঙ্গলবারের বিশেষ আয়োজন মাই টেক। এবার বিস্তারিত। আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল বদর আল শামস হত্যা করে বাংলার শ্রেষ্ঠ সন্তানদের। দিনটি উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা এবং যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধারা বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতির পক্ষে সামরিক সচিব মেজর এস.এম. সালাউদ্দিন ইসলাম ও প্রধানমন্ত্রীর পক্ষে সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। পরে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। শ্রদ্ধা জানানো শেষে কথা বলেন আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই মুক্তি সংগ্রামে লিপ্ত, আর সেই মুক্তি সংগ্রামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে এই বাঙালি জাতি তার নবতর সোপানে এগিয়ে যাবে। এই হলো এবারে বুদ্ধিজীবী দিবসের প্রত্যয়, শপথ। বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচার নিয়ে কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। মৃত্যু পরবর্তী বিচার হওয়া বিধান আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সেই অনুসারে পাকিস্তানি সেই সৈন্যদের, সেই 185 জন সৈন্যের সেখানে বিচার হওয়া আমরা দাবি অব্যাহতভাবে করে যাচ্ছি। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। পরে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 1971 সালে যে লক্ষ্য নিয়ে আমরা স্বাধীনতা যুদ্ধ শুরু করেছিলাম এবং আমাদের অগণিত শহীদ প্রাণ দিয়েছে, আমাদের বুদ্ধিজীবী মহল তারা প্রাণ দিয়েছেন। দুর্ভাগ্যক্রমে সেই মুক্তিযুদ্ধের লক্ষ্য গণতান্ত্রিক একটা রাষ্ট্র আমরা এখন পর্যন্ত পাইনি। জাতির এই সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে মিরপুর স্মৃতিসৌধে ঢল নামে সর্বস্তরের মানুষের। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা নিবেদনে ভোরে আলো ফুটে ওঠার সাথে সাথে মানুষের ঢল নামে রাজধানীর রায়ের বাজার বধ্যভূমিতে। শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন সহ আরও অনেকে। মৌলবাদী সাম্প্রদায়িক চেতনাকে রুখে দিয়ে আগামী বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা জানান সবাই। আরও জানাচ্ছেন ডেনি ত্রং। সূর্যোদয়ের সাথে সাথেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা নিবেদনে রায়ের বাজার বধ্যভূমিতে আসতে থাকে সর্বস্তরের মানুষ। একসময় তা পরিণত হয় জনস্রোতে। বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে সূর্য সন্তানদের স্মরণ করে প্রতিটি হৃদয়। শহীদদের অবদানের কথা তুলে ধরে তাদের আত্মত্যাগ কখনো যেন ম্লান না হয় সেদিকে লক্ষ্য রাখার প্রত্যয় জানান সবাই।
এইভাবে আমরা চাই না যে দেশের মানুষ এইভাবে নির্যাতিত হোক, নারী নির্যাতন হোক, বাসে রাস্তায় ঘাটে স্বাধীনতা চলতে পারে না। সম্পূর্ণ গণতন্ত্র আমাদের নাই। আমরা চাই সম্পূর্ণভাবে গণতন্ত্র, আমরা চাই প্রত্যেকের স্বাধীনতা, স্বকীয়তা। রাজাকার এবং পাকিস্তানি প্রেতাত্মারা গুপ্তি মেরে বসে আছে। আপনাদের মাধ্যমে সরকারের কাছে অনুরোধ করব, অনতি বিলম্বে এদের গ্রেফতার করে যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালে বিচারে কাঠগড়া দাঁড়া করা হোক। তাহলে আজকে অসমাপ্ত যে কলঙ্ক রয়েছে সেটাও কলঙ্ক মুক্ত হবে। নতুন প্রজন্মের কাছে আরো যেন বিস্তৃত হয় যুদ্ধ জয়ের স্মৃতি, সেই প্রত্যাশা সবার। আজকে এখানে এসেছি ফুল দিয়ে শহীদদের স্মরণ করার জন্য। করেছো? হ্যাঁ করেছি। এখানে অনেক বুদ্ধিজীবী লোকদের এখানে কবর দেওয়া হয়েছে, এখানে মাটি দেওয়া হয়েছে। পাক বাহিনী হানাদাররা তাদের এই টাইমে বোঝানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য আমি আজকে আমার এই নাতিরে নিয়ে এই জায়গায় উপস্থিত হয়েছি। এটা তো নতুন, এদেরকে জানতে হবে, জানাতে হবে যে 14 ডিসেম্বর বা বুদ্ধিজীবীদের কেন হত্যা করা হয়েছিল, পাকিস্তান রাজাকারদের আমাদেরকে কেন উপর অত্যাচার করেছিল। শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য এবং দেখানোর জন্য যে দেখো যে এইখানে শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করা ফেলে রাখা হয়েছিল। বিশিষ্টজনরা বলেন, জাতির কলঙ্ক মোচনে আরো বহু পথ পাড়ি দিতে হবে সবাইকে। ধর্মের অপব্যাখ্যা দিয়ে যারা সংঘাত সৃষ্টি করে তাদেরকে রুখে মুক্তিযুদ্ধের গৌরবগাথাকে ছড়িয়ে দিতে হবে প্রজন্ম থেকে প্রজন্মে। ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় সেটি থাকবে, কিন্তু এই কলঙ্কজনক অধ্যায়টি এর মধ্য দিয়ে আমরা শহীদদের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবো এবং তাদের ঋণ পরিশোধ তখনই হবে যখন আমরা তাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে একটি সুন্দর, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ, যার মৌলিক চেতনায় থাকবে অসাম্প্রদায়িকতা এবং মানবিক মূল্যবোধ। মুক্তিযুদ্ধে 1971 সালের পরাজিত শক্তি তারা বিভিন্ন সময় মাথাচাড়া দিয়ে ওঠে এবং তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এখনও। সুতরাং পরিপূর্ণভাবে বিচার কার্যক্রম সম্পন্ন করার মাধ্যমেই আমরা তাদেরকে এই বাংলাদেশ থেকে পরিপূর্ণভাবে তাদেরকে নির্মূল করতে পারব। জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের জন্য আবেগ ও শ্রদ্ধা কখনোই কমবে না, বরং বাড়বে। সেই দৃঢ়তা সবার কণ্ঠে। ড্যানি ত্রং, মাই টিভি, ঢাকা। ভারতীয় সশস্ত্র বাহিনী 30 জন বীর যোদ্ধা সহ 66 সদস্যের প্রতিনিধি দল গতকাল এবং মহান স্বাধীনতা যুদ্ধ পরবর্তী সহায়তা প্রদানকারী রাশিয়ার 3 সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন। সকালে ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতিনিধি দল ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী বীর সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রতিনিধি দল দুটি 16 ডিসেম্বর মহান বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুত প্যারেড গ্রাউন্ড। শেষ মুহূর্তের মহড়ায় সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের উন্নয়নের চিত্র তুলে ধরলেন মন্ত্রণালয় ও সংস্থাগুলো। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে 50 বছরের অর্জনকে তুলে ধরা হবে বলে জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের কুচকাওয়াজকে সুন্দর ও কালারফুল করার চেষ্টা করা হচ্ছে বলে জানান সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। আরও জানাচ্ছেন রাকিব হাসান। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত বিজয় দিবসের কুচকাওয়াজে অংশ নিতে জাতীয় প্যারেড গ্রাউন্ডে এই মহড়ার আয়োজন। এতে অংশ নেন সেনা, নৌ ও বিমান বাহিনীর পাশাপাশি র্যাব, পুলিশ ও কোস্টগার্ডের সুসজ্জিত কন্টিনজেন্ট দল। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এবারের কুচকাওয়াজে অংশ নিচ্ছেন বন্ধুপ্রতিম দেশ ভারত, রাশিয়া, ভুটান, মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও জাপানের প্রতিনিধি দল। পদাতিক কুচকাওয়াজের পর শুরু হয় বিভিন্ন যান্ত্রিক বহর প্রদর্শনীর মহড়া। সরকারের উন্নয়ন তুলে ধরে মহড়া চালায় বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তর। প্যারেড গ্রাউন্ডের পর আকাশে মনোজ্ঞ ফ্লাইপাস্ট পরিবেশন করেন আর্মি, নেভাল, বিমান ও র্যাবের এভিয়েশন কমান্ডাররা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের কুচকাওয়াজ অনেকটাই বর্ণিল হবে বলে আশা প্রকাশ করেন সেনাবাহিনী প্রধান। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, এই শুভক্ষণ আর আসবে না। এটা ইতিহাসে একবারই এসেছে
একবারই এটা থাকবে। এই প্যারেডটাকে যতটা সুন্দর এবং কালারফুল করা সম্ভব আমরা চেষ্টা করেছি, যাতে করে এই উৎসবের উদযাপনটা এর যে ইতিহাসের যেটা ইম্পর্টেন্স এটা দিচ্ছে সেটার সাথে মানানসই হয়। মহড়ায় উপস্থিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, উন্নয়নের পাশাপাশি 50 বছরের অর্জনকে প্রাধান্য দেওয়া হচ্ছে এবারের প্যারেডে। বিজয় সুবর্ণ জয়ন্তীতে আরও সুন্দরভাবে দৃষ্টিনন্দনভাবে আমরা সব কিছু দেখতে পারবো এবং এইটা সারা জাতি দেখবে, বিশ্ববাসী দেখবে এবং আমরা অত্যন্ত আনন্দিত যে অত্যন্ত সুন্দরভাবেই মহড়াটা সম্পন্ন হয়েছে। আমরা আমাদের এই 50 বছরের যে অর্জন তার উপরে আমরা গুরুত্ব দিয়েছি যে 50 বছরে আমরা কোথায় ছিলাম, 50 বছর আগে এখন আমরা কোথায় এসেছি সেটা। সেনাবাহিনীও আজকে আমাদের এই চৌকুশ সেনাবাহিনীগুলো কোন পর্যায়ে পর্যন্ত তাদের দক্ষতায় তারা উত্তীর্ণ হতে পেরেছে, রাষ্ট্রীয় প্রশাসন কোন পর্যায়ে যেতে পেরেছে, সব কিছুই কিন্তু এখানে আপনার বলা হয়েছে। সম্পূর্ণ বিষয়গুলো দেশে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। প্যারেডে অংশ নেওয়া বিদেশি অতিথিদের উপস্থিতি কুচকাওয়াজে ভিন্ন মাত্রা যোগ করবে বলে জানান আকম্ব মোজাম্মেল হক। 50 বছরের পূর্তি, এটা তো নিঃসন্দেহে একটা সুবর্ণ জয়ন্তীর কুচকাওয়াজ একটা ভিন্ন মাত্রায় হচ্ছে। সেই জন্য বন্ধুপ্রতিম কিছু দেশ যারা আগ্রহ করেছে এসছেন, আমরা তাদের আনন্দে গ্রহণ করেছি এবং কুচকাওয়াজে তারা অংশগ্রহণ করেছেন। এটা হলো টোকেন পার্টিসিপেশন আর কি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। মহান বিজয় দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে সংসদ ভবন চত্বরে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই মন্তব্য করে সবাইকে সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানান তিনি। ইতিহাসের সবচেয়ে বড় অনুষ্ঠান সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন শফিকুল ইসলাম। আরও জানাচ্ছেন এসকে লিটন। মহান বিজয় দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দিবসটিকে ঘিরে জাতীয় সংসদ ভবন চত্বর এলাকাকে রঙিন সাজে সাজানো হয়েছে। নিরাপত্তার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। পরিদর্শন শেষে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দিবসটিকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই, তারপরেও সতর্ক অবস্থানের কথা জানান তিনি। আমাদের কাছে কোনো তথ্য নাই। আমরা মনে করি যে এই সফর অত্যন্ত নিরাপদ হবে এবং উনি অত্যন্ত সম্মানের সাথে, মর্যাদার সাথে আমাদের দেশের এই যে জাতীয় উৎসব সেখানে অংশ নেবেন। এই উদযাপনকে ঘিরে 4 স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। পুলিশের পাশাপাশি ডিএমপির পাশাপাশি আর্ম পুলিশ ব্যাটালিয়ন, এসএসএফ, পিজিআর, এই যে 4টি মানে মূলত নিরাপত্তার যে ব্যবস্থা সেটির পাশাপাশি আমাদের প্রতিটি ভেন্যু আগের থেকেই এসএসএফের এবং আমাদের এসবি, র্যাবের ডগ স্কোয়াড, আমাদের ডগ স্কোয়াড, তারপর বোম সুইপিং যে আমাদের সরঞ্জাম আছে সেগুলো দিয়ে প্রতিটি ভেন্যু আমরা সুইপ করব নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আগামীকাল বেশ কয়েকটি সড়ক বন্ধ থাকবে, যে কারণে এইচএসসি পরীক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের আগে কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানান তিনি। অনেক রাস্তা কিন্তু বন্ধ হয়ে যাবে, সুতরাং আমরা অনুরোধ করব যে একটু সময় হাতে নিয়ে, তারপরেও কেউ বিপদে পড়লে আমাদের 999 খোলা আছে, ফোন করলে আমরা ব্যবস্থা নিব। দিবসটিকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। আমাদের লাইফ টাইমের হয়তো একটি সবচেয়ে বড় উৎসবে আমরা অংশ নিতে যাচ্ছি, এটির জন্য আমি নগরবাসীর সহযোগিতা কামনা করব। এসকে লিটন, মাই টিভি, ঢাকা।
বুকে ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে ডাক্তারের পরামর্শক্রমে তিনি হাসপাতালে যান। সেখানে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর তাকে ভর্তি রাখা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, ওবায়দুল কাদেরের বুকে ব্যথা, শ্বাসকষ্ট এবং কিডনি সহ একাধিক রোগের সমস্যা রয়েছে। আগামীকাল 10 সদস্যের মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বিশদ পরীক্ষা নিরীক্ষার পর তার পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান উপাচার্য। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের মামলায় 13 আসামির সবাইকে 10 বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে 50,000 টাকা করে জরিমানা, অনাদায়ে 3 মাস করে কারাদণ্ড দেওয়া হয়। নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক জয়নাল আবদিন এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মামুনুর রশিদ লাবলু, বাদী পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রসুল মামুন ও আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট জসিমউদ্দিন বাদল। 2020 সালের 2 সেপ্টেম্বর রাতে একদল দুর্বৃত্ত ওই নারীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা এবং ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এবং পর্নোগ্রাফি আইনে 2টি মামলা দায়ের করেন ভুক্তভোগী। ব্রাহ্মণবাড়িয়া জেলা বেষ্টিত হয়ে আছে তিতাস নদী, যা এই জেলার ঐতিহ্য, গৌরবের ধারক ও বাহক এবং ইতিহাসের সাক্ষী। কিন্তু গত কয়েক বছর ধরেই নদীটি পড়েছে দখলের কবলে, ফলে খরস্রোতা তিতাস রূপ নিচ্ছে মরা খালে। সম্প্রতি তিতাস নদী দখলকারীদের তালিকা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশের কপি হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রতিনিধি আফম কাউসার ইমরানের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। ব্রাহ্মণবাড়িয়ার এই তিতাস নদীকে নিয়ে পরিচালক ঋত্বিক ঘটক নির্মাণ করেছিলেন একটি চলচ্চিত্র, যার নাম ছিল তিতাস একটি নদীর নাম। কিন্তু কালের বিবর্তনে তিতাসের সেই উত্তাল স্রোত এখন আর নেই। একসময়ের খরস্রোতা তিতাস নদী এখন প্রায় মরা খাল। ডুবোচর জেগে ওঠা, দখল আর আবর্জনায় নাব্যতা হারিয়ে তিতাস এখন জরাজীর্ণ খালে পরিণত হয়েছে। ঐতিহ্যবাহী তিতাস নদী মানুষ যেভাবে দখল করতেছে, এটা আসলে খালে পরিণত হয়ে যাচ্ছে। আগে নদী দেখছি খুব সুন্দর, নৌকোটোকা যাইতো, লঞ্চ যাইতো, বড় বড় ইয়াতে যাইতো। এখন তো এরকম নৌকোটোকা চলে না। বিল্ডিং করতেছে 4-5টা বইরে, তারপর ময়লা দিয়ে আবর্জনা দিয়ে অনেকেই ভরতেছে যার যার ইচ্ছের মধ্যে। এককালে এই তিতাস অনেক বড় ছিল, এখন আস্তে আস্তে পরিণত হয়েছে দখল করতে করতে খালের মতন হয়ে গেছে। স্থানীয়রা জানালেন, তিতাস নদীর নামের সাথে এই জেলার পরিচয়, কিন্তু পলি জমে গত 2 দশকে এর তলদেশ ভরাট হয়ে গেছে। গত 30 নভেম্বর তিতাস নদী দখলমুক্ত করতে জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করা হয়। আগামী 4 সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত রুলের জবাব দিতে বলা হয়েছে। তো এখানে মহামান্য হাইকোর্টে যে আদেশটি দিয়েছেন তা যথার্থ দিয়েছেন, এবং আমরা চাই আগামী 90 দিনের ভিতরে সঠিকভাবে যে তালিকাটা প্রণয়ন করা হোক। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জানান, পরিবেশ রক্ষায় কাজ চলছে, তিতাস নদী রক্ষায় সকল প্রকার ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি যে রিটটা করা হয়েছে তিতাস নদী দখল মুক্তির জন্য, রিটের কোনো বিস্তারিত কিছুই আমরা এখনো পাইনি। শুনেছি এটা পত্রপত্রিকা এসেছে, রিটের মধ্যে কিছু রেসপন্ডেন্ট করা হয়, আমাদেরকে যে সমস্ত ক্লজগুলোর উপর আমাদেরকে রেসপন্ড করা হবে, আমরা সেগুলোর উপর আইনগত ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। আর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বললেন, কোর্টের আদেশ হাতে পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে তালিকা তৈরি করে ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় অভিযোগের ভিত্তিতে আমরা ব্যবস্থা নিয়েছিও কিছু জায়গায়, এবং পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য এখন একটা নির্দেশনা এসেছে। সেই মোতাবেক আমরা কোর্টের নির্দেশ পরিপালন করার জন্য আমরা অতি সত্বর ব্যবস্থা নেব। তিতাস নদী আবার ফিরে পাবে প্রাণ, আসবে উত্তাল ঢেউ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। প্রসঙ্গে এবার মাই টিভির সাপ্তাহিক আয়োজন মাই টেক। একদিকে সেমিকন্ডাক্টরের স্বল্পতায় ক্যামেরা সেন্সর কমাতে শুরু করেছে স্মার্টফোন কোম্পানিগুলো, অপরদিকে চিপ আর প্যানেল সংকটে উৎপাদন খরচও বাড়তে শুরু করেছে, যার প্রভাব এরই মধ্যে দেখা গেছে স্মার্টফোনের বাজারে। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ওমোডিয়া ও প্রো রাতার গবেষণায় দেখা গেছে ফোনগুলোতে এখন হাই রেজলিউশন ক্যামেরার ব্যবহার করা হচ্ছে, কিন্তু ক্যামেরার সংখ্যা আসছে কমে। সাপ্তাহিক আয়োজন মাই টেকে আরও জানাচ্ছেন মোবাল্লিক করিম। সারা বিশ্বেই বেশ কিছুদিন ধরে মোবাইলের চিপ সংকট রয়েছে, প্যানেলেরও, যার প্রভাব দেখা গেছে স্থানীয় মোবাইল ফোনের বাজারেও। এছাড়া নতুন যুক্ত হয়েছে ডলারের দাম ও জাহাজ ভাড়া বৃদ্ধির চাপ, ফলে এরই মধ্যে দেশে মোবাইলের দাম আগের চেয়ে 10 থেকে 20% বেড়েছে। এর ফলে অনেকেরই সাধ্যের বাইরে যেতে শুরু করেছে স্মার্টফোনের দাম।
এবার নতুন করে যুক্ত হয়েছে সেমিকন্ডাক্টর স্বল্পতা, যার ফলে ক্যামেরা সেন্সর কমাতে শুরু করেছে স্মার্টফোন উৎপাদনকারীরা। গত কয়েক বছর ধরেই স্মার্টফোনে কে কত ক্যামেরা জুড়ে দিতে পারে সেই প্রতিযোগিতায় নেমেছিল। 4টি ক্যামেরা বা কোয়াড ক্যামেরা প্রায় সব কোম্পানিরই নিত্যসঙ্গী। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ও মিডিয়ার এক প্রতিবেদন বলছে, অনেক স্মার্টফোন বিক্রেতা কোম্পানি এখন ক্যামেরা সংখ্যা কমাতে যাচ্ছে। আর প্রোরাতার গবেষণা বলছে, পেছনে উচ্চ রেজুলেশনের অল্প ক্যামেরা ব্যবহারের দিকে ঝুঁকছে এই কোম্পানিগুলো। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ট্রিপল ক্যামেরা যুক্ত স্মার্টফোন বিক্রি কোয়াড ক্যামেরা স্মার্টফোনের প্রায় সমপরিমাণে দাঁড়িয়েছে। ডুয়াল ক্যামেরা ফোনের সংখ্যা কমলেও সম্প্রতি দিনগুলোয় এই ফোনের সংখ্যাও বাড়ছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে বিভিন্ন কোম্পানির নতুন ডিজাইনের ফোনগুলোতে দেখা গেছে এই ডুয়াল ক্যামেরা। তৃতীয় প্রান্তিকে মোট বাজারের 25% নিয়ন্ত্রণ ছিল 48 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরাযুক্ত স্মার্টফোন। অন্যদিকে 64 ও 108 মেগাপিক্সেলের ক্যামেরা স্মার্টফোনের বাজার শেয়ার 19% ও 5%। মুবাল্লিক করিম, মাই টিভি। নীলফামারীর কিশোরগঞ্জের ইউপি নির্বাচনে ভোটকেন্দ্রে হামলায় বিজেপি সদস্য নিহতের ঘটনায় সহিংসতার মূল হোতা মারুফ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাতে আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, 28 নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আসামি মারুফ হোসেন নীলফামারীর গড়া গ্রাম ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কায় তিনি তার বাড়ির নিকটস্থ ভোট কেন্দ্র দখলের চেষ্টা চালালে সহিংসতায় এক বিজেপি সদস্য নিহত হন। এতে 95 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত অনেকের নামে মামলা দায়ের করলে ঘটনার পর থেকে প্রধান আসামি মারুফ হোসেন পলাতক ছিলেন। সেখানে মারুফ হোসেন যে অন্তিক, তাকে 1 নম্বর আসামি করা হয় এবং পরবর্তীতে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী এই ঘটনার সাথে সংশ্লিষ্ট অনেককেই গ্রেফতার করেছে, বা তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সে বিভিন্নভাবে বিভিন্ন ছদ্মবেশে বিভিন্ন জায়গায় পালিয়েছিল। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিনম্র শ্রদ্ধার ভালোবাসায় দেশের সূর্য সন্তানদের স্মরণ করছে জাতি। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা। রায়েরবাজার বধ্যভূমিতে সর্বসাধারণের শ্রদ্ধা। সাম্প্রদায়িক চেতনা রুখে দিয়ে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়। মহান বিজয় দিবস ও মুজিব জন্মশতবার্ষিকী উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। কোনো ঝুঁকি নেই, জানালেন ডিএমপি কমিশনার। বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তি ওবায়দুল কাদের। চিকিৎসায় বোর্ড বসবে আগামীকাল। সার্বিয়া সীমান্তবর্তী হাঙ্গেরিতে অভিবাসী বহনকারী গাড়ি দুর্ঘটনায় 7 জন নিহত, আহত আরও 4 অভিবাসী। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের ড্র। পিএসজির প্রতিপক্ষ ম্যান ইউ। বায়ার্নের মুখোমুখি হবে অ্যাথলেটিকো মাদ্রিদ। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়াও ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ রাত 12টা 30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফিজ।